আর পাঁচটা সাধারণ লোকের মতোই চলছিল প্রভুর জীবন। স্ত্রী এবং সন্তান নিয়ে তার ছিল সুখের পরিবার। কিন্তু হঠাৎই তার মেয়ে সত্যার ওপর ভর করে একটি ছোট বাচ্চার আত্মা। এই আত্মা প্রভুর ছোটবেলার কোন রহস্য ফাঁস করবে সেটাই আমরা দেখব ধনুষ অভিনীত সিনেমা নানে ভারভিয়ানে। সিনেমার শুরুতে আমরা যমজ ভাই প্রভু এবং কাথিরকে দেখি। তাদের দুজনের মধ্যে কাথির খুবই দুষ্ট ছিল এবং সে গ্রামের বাচ্চাদের সাথে নানা রকম শয়তানি করত। এখানে আমরা দেখি কাথিরের বাবা তাকে প্রতিবেশীদের সামনে নিয়ে যান এবং সবার কাছে ক্ষমা চাইতে বলেন, কিন্তু কাথির ক্ষমা চায় না, সে চুপ করে দাঁড়িয়ে থাকে। ফলে তার বাবা প্রচণ্ড রেগে যান এবং লাঠি দিয়ে তাকে পেটান, কিন্তু সে তাতেও মুখ খোলে না। কাথিরের বাবা তাকে শাস্তি স্বরূপ একটি গাছের সাথে বেঁধে রাখেন। রাতের বেলা তার মায়ের মায়া হয় এবং তিনি বলেন যে এবার ওকে খুলে দাও। খুলতে গেলে তারা দেখেন কাথির সেখানে নেই এবং সে দড়ি খুলে অনেক আগেই পালিয়েছে। নেক্সট সিনে আমরা কাথিরকে দেখি জঙ্গলে হাত পা বাঁধা অবস্থায়। কাথিরকে একজন সাইকো হান্টার ধরে নেয়, যে কিনা জঙ্গলেই থাকতো এবং জন্তু জানোয়ার শিকার করত। সে কাথিরকে মারার জন্যই তাকে ধরে রেখেছিল। হান্টারটি জন্তু জানোয়ার শিকার করত এবং কাথিরকেও সে একজন জন্তুর মতোই ছুটিয়ে ছুটিয়ে মারার প্ল্যান করেছিল। সে কাথিরকে ছেড়ে দেয় এবং বলে যে তুমি দৌড়াও, এবার আমি তোমার শিকার করব। কিন্তু কাথির এখানে ওই হান্টারের মাথায় পাথর চাপা দিয়ে তাকে মেরে ফেলে এবং সেখান থেকে পালায়। পুলিশ তাকে ক্ষতবিক্ষত অবস্থায় খুঁজে পায় এবং এই ঘটনার পর থেকেই কাথির আরও বদলে যায়। এরপর আমরা 20 বছর পরের সিন দেখি, যেখানে আমরা প্রভুকে দেখি। সে এখন জীবনে প্রতিষ্ঠিত। তার স্ত্রী ভুবনা হসপিটালে এবং তাদের একটি কন্যা সন্তান হয়, যার নাম রাখা হয় সত্যা। তারা খুব সুখী একটি পরিবার ছিল এবং খুব সুন্দরভাবে তাদের দিন কাটাচ্ছিল। এবার আমরা দেখি সময় গড়িয়ে যায় এবং সত্যের বয়স এখন 12-13 বছর। এরকমই একটা সময় একটা ফ্যামিলি ট্রিপে গিয়ে সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং এই ঘটনার পর থেকেই সে অদ্ভুত আচরণ করতে শুরু করে। একদিন রাতে সে হঠাৎ তার মা বাবার ঘরে এসে বলে যে তার ঘরে ঘুমোতে তার ভয় করছে। তার বাবা বলে, ঠিক আছে, তুমি তাহলে আজকে আমাদের সাথেই শুয়ে পড়ো। তার মা সেই শুনে বলে যে এইটুকু জায়গায় তো 3 জনের শোয়া হবে না, ঠিক আছে, আমি তাহলে সত্যার রুমে গিয়ে শুচ্ছি। এবং তার মা তার মেয়ের ঘরে গিয়ে শোয়। পরের দিন সকালে তার মা প্রভুকে বলে যে রাতের বেলা তিনি যে সত্যার ঘরে ঘুমিয়েছিলেন, রাতে তার সাথে অদ্ভুত সব কাণ্ড হয়েছে। হঠাৎ করে তার চাদর কেউ টেনে নিচ্ছিল এবং তার মনে হয়েছে যে সেই ঘরে অন্য কারুর উপস্থিতি রয়েছে। এমনকি সত্যার স্কুলের টিচাররাও তার মাকে কল করে জানান যে সত্যা ক্লাসে কারুর সাথে মেশে না, কোনো কথা বলে না, এমনকি তার রেজাল্টও খুব খারাপ হতে শুরু করে। স্বাভাবিকভাবেই প্রভু এবং ভুবনা খুবই চিন্তিত হয়ে পড়ে। একদিন রাতে হঠাৎ জল খেতে উঠে প্রভু শুনতে পায় সত্যার ঘর থেকে কথা বলার আওয়াজ আসছে এবং সত্যা কাউকে বলছে যে আমি বাবাকে এইসব কথা কি করে বলবো, ঠিক আছে তুমি আজকের দিনটা যেতে দাও, আমি কালকে বলবো। প্রভু সেই সময় সঙ্গে সঙ্গে দরজা খোলে এবং জিজ্ঞেস করে তুমি কার সাথে কথা বলছিলে। কিন্তু সত্যা সবকিছু ডিনাই করে এবং বলে যে কারোর সাথে কথা বলছিলাম না, আমি তো পুতুল নিয়ে খেলা করছিলাম। প্রভু অত্যন্ত চিন্তিত হয়ে পড়ে এবং সে সত্যার ঘরে একটি বেবি মনিটর লাগিয়ে দেয়। পরদিন রাতে হঠাৎ প্রভু সত্যার কথা বলার আওয়াজ পায় সেই বেবি মনিটরে। সে শুনতে পায় সত্যা কাউকে বলছে যে আমি বেবি মনিটর লাগাইনি, আমার বাবা লাগিয়েছে, এবং কেউ তাকে বলে যে তুমি বেবি মনিটরটা ভেঙে ফেলো, এবং সত্যা তাই করে, বেবি মনিটরটা ভেঙে ফেলে। প্রভু এতে খুবই চিন্তিত হয়ে পড়ে এবং পরদিন স্কুলে যাওয়ার সময় সরাসরি সত্যাকে জিজ্ঞাসা করে যে কী সমস্যা। সত্যা তাতে বলে যে সে একজন সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলতে চায়। প্রভু সত্যাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়। সেখানে সত্যা বলে আমার একজন নতুন বন্ধু হয়েছে, তার নাম সোনু। সোনুই আমার সাথে সবসময় থাকে, আমার সাথে কথা বলে, আমাকে ভয় দেখায়, এমনকি এখনও সে আমাদের সাথেই রয়েছে। এইটা শুনে খুব স্বাভাবিকভাবেই ডক্টর ভাবেন যে সোনু সত্যার ইমাজিনারি ফ্রেন্ড। এবার তিনি নানা রকম ওষুধ দেন, টেস্ট করান, কিন্তু তাতে তো কিছু ধরা পড়ে না। ওই দিন রাতে প্রভু সত্যার সাথে তার রুমেই ঘুমায় যাতে সত্যা সেফ ফিল করে, এবং রাতে প্রভু একটি স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নে আবার আমরা অতীতের কথা জানতে পারি। এখানে আমরা আবার সেই কাথির এবং প্রভুর ছোটবেলায় ফিরে যাই। হান্টারের কাছ থেকে ফিরে আসার পর কাথির খুবই হিংস্র হয়ে উঠেছিল। হঠাৎ একদিন সে লুকোচুরি খেলার অজুহাতে প্রভুকে একটি সিন্ধুকে বন্ধ করে তালা দিয়ে দেয় এবং তার বাবাকে খুন করে। তাদের মা এইসব দেখে অত্যন্ত শকড হয়ে যান। তিনি প্রভুকে তালা ভেঙে সিন্ধুক থেকে বার করেন। অতক্ষণ সিন্ধুকে বন্ধ থাকার কারণে প্রভুর অবস্থা ততক্ষণে শোচনীয় হয়ে উঠেছিল।
এবং তাকে হসপিটালেও ভর্তি করতে হয়। কিন্তু প্রভুর মা পুলিশকে জানায় না যে তার বাবাকে খুনটা কাথিরই করেছে। তিনি খালি এইটা বলেন যে কোনো এক অচেনা ব্যক্তি এসে তার স্বামীকে মার্ডার করে দিয়ে গেছে। প্রভু এবং কাথিরের মা এই সময় খুবই চিন্তিত হয়ে পড়েন এবং তাদের জন্মকুণ্ডলী একজন সাধুকে দেখান। এবং এই সাধু বাবা বলেন যে এদের দুজনকেই কখনোই একসাথে রাখা যাবে না, না হলে কোনো একজন অপরজনকে মেরে ফেলবে। এই কথা শুনে তাদের মা সিদ্ধান্ত নেন যে তিনি প্রভুর সাথেই থাকবেন এবং কাথিরকে আলাদা করে দেবেন। সেই ভেবেই তিনি একদিন একটি মন্দিরের সামনে কাথিরকে রেখে আসেন। এরপর আবার আমরা বর্তমান সময় চলে আসি, যেখানে প্রভুর ঘুম ভেঙে যায় এবং সে দেখে সত্যা সেখানে নেই। সত্যাকে খুঁজতে খুঁজতে প্রভু ছাদে যায় এবং সেখানে গিয়ে দেখে সত্যা খুবই বিপজ্জনকভাবে ছাদের পাঁচিলে দাঁড়িয়েছিল। প্রভু কোনো রকমে তাকে সেখান থেকে নামায়। সত্যা বলে সোনুই তাকে এইসব করতে বলেছে। সোনু প্রভুকে একটা কথা বলতে বলেছে। তাতে প্রভু জিজ্ঞেস করে যে কি কথা, এবং সত্যা বলে কাথিরের নাম শুনেই প্রভুর আত্মা কেঁপে ওঠে। সে বুঝতে পারে সোনু কোনো ইমাজিনারি বন্ধু নয়, কারণ কাথির বা তার যে কোনো যমজ ভাই আছে এই ব্যাপারে তার পরিবারের কেউই জানতো না। এরপর প্রভু তাদের বাড়িতে কিছু প্যারানর্মাল স্পেশালিস্টদের ডাকে। তারা ওই বেবি মনিটরের সেই রাতের যে রেকর্ডিংটা ছিল সেটার ওপর নানা রকম কারুকার্য করে এবং ওয়েভলেন্থ চেঞ্জ করে কিছু একটা করে, যার ফলে আমরা সত্যার ভয়েসের সাথে সাথে সোনুর ভয়েসও শুনতে পাই, যেখানে সোনু সত্যাকে বলছিল যে মনিটরটা ভেঙে ফেলো। সুতরাং এটা তো প্রমাণ হয়েই গেল যে সোনু সত্যিই এক্সিস্ট করে এবং সে সত্যার কোনো ইমাজিনারি বন্ধু নয়। সেদিন রাতেই হঠাৎ কারেন্ট চলে যায় এবং দেখা যায় সত্যা তার ঘর থেকে গায়েব হয়ে গেছে। প্যারানর্মাল এক্সপার্ট যে লোকেরা এসেছিল তারা ইউভি রে সাহায্যে সত্যার ফুটপ্রিন্ট ট্রেস করে এবং তাতে আমরা দেখতে পাই যে সত্যার ফুটপ্রিন্ট তার ঘর থেকে বাইরে বেরিয়েছে এবং এক পর্যায়ে দেখা যায় তার ফুটপ্রিন্ট দেওয়ালে, অর্থাৎ সে দেওয়াল দিয়ে এরমভাবে হেঁটে গেছে। তার থেকেই বোঝা যায় যে সত্যা তার নিজের অবস্থায় এখন নেই এবং সেই ফুটপ্রিন্ট আবার তার রুমেই ফিরে গেছে। এবার আমরা সত্যাকে দেখি, যার মধ্যে সোনুর আত্মা ভর করেছিল এবং সে মারাঠি ভাষায় কথা বলতে শুরু করে। সে প্রভুকে বলে যে কাথিরকে মারতে হবে, কারণ কাথিরই সোনুকে মেরেছে, তাহলেই সে সত্যাকে ছাড়বে। এবং এই কথাটা বলেই সে ক্যামেরার দিকে তাকিয়ে খুবই ক্রিপিভাবে একটা স্মাইল দেয়। এরপর প্রভু সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে এইসব কথা খুলে বলেন। সব কিছু শুনে সাইকিয়াট্রিস্ট বলেন যে তিনি একজন ডক্টর হওয়ার সাথে সাথে একজন স্পিরিচুয়াল হিলারও, এবং এখন তাদের পরিস্থিতিটা এরকম যে এখন এক্সরসিজমের থেকেও যে কথাটা সোনু বলছে সেইটা যদি আমরা শুনি, সেইটা করার চেষ্টা করি, তাহলেই তাড়াতাড়ি ফলাফল দেবে এবং সত্যাকে আমরা তাহলেই সহজে বাঁচাতে পারবো, অর্থাৎ কাথিরকে মারতে হবে। আর তোমাদের নিশ্চয়ই মনেই আছে যে সাধু বাবাও কিন্তু বলেছিল যে দুই ভাই কখনো একসাথে বেঁচে থাকতে পারবে না, একজন আর একজনকে মারবেই। তাহলে আমরা এবার গল্পে এটাই দেখবো যে কে কাকে মারে। এই সময় আমরা আরও দেখি সোনু সত্যার মাধ্যমে কাথিরের ব্যাক স্টোরি বলে পাঠিয়েছে, অর্থাৎ কাথিরের কী হিস্ট্রি ছিল সেটা সে বলে পাঠিয়েছে এবং সেখান থেকে আমরা জানতে পারি যে কাথিরের সাথে কি হয়েছিল। কাথিরের মা যখন তাকে ছেড়ে দেয় তারপর কাথিরকে অনেক স্ট্রাগল করতে হয়েছে, কারণ স্বাভাবিকভাবেই একটা ছোট বাচ্চার পক্ষে এই কঠিন পৃথিবীতে সার্ভাইভ করা খুবই কষ্টের কাজ। কিন্তু মনে রাখতে হবে কাথির কিন্তু অন্য বাচ্চাদের মতো ছিল না, সে খুবই ভায়োলেন্ট ছিল এবং তার মধ্যে খুন করার একটা প্রবৃত্তি ছিল। ফলে ছোটবেলা থেকে যারাই কাথিরের কোনো ক্ষতি করতে চেয়েছে তাদেরকেই সে খতম করে দিয়েছে। এভাবেই সে বড় হয় এবং বড় হওয়ার পর মাধুরী নামের একটি সুন্দর মেয়ের সাথে তার আলাপ হয়। মাধুরী কথা বলতে পারতো না, অর্থাৎ সে বোবা ছিল। তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক হয় এবং তারা বিয়ে করে নেয়। বিয়ে করার পর সারপ্রাইজিংলি তাদেরও যমজ সন্তান হয়। তার দুই ছেলে জন্মায় যাদের নাম ছিল সোনু এবং মনু। অর্থাৎ আমরা এবার বুঝতে পারি যে সোনু আসলে কে। সোনু আসলে কাথিরেরই সন্তান, কিন্তু সে কিভাবে মারা গেল আর কিভাবে তার আত্মা সত্যার কাছে পৌঁছালো সেটা আমরা জানবো। কাথির তার স্ত্রী এবং তার সন্তানদের খুবই ভালোবাসতো এবং তারা খুবই হ্যাপি ফ্যামিলির মতো একসাথে দিন কাটাচ্ছিল। কিন্তু মনে রাখতে হবে যে কাথির কিন্তু খুবই হিংস্র প্রকৃতির একটি মানুষ ছিল। তার ভিতরের যে খুনিটা ছিল সেটা কিন্তু তখনও মরেনি। কাথির তার কিলার ইনস্টিংক্টকে শান্ত করার জন্য পশু শিকার করত। সে হয়তো মানুষ মারত না, মানুষ ছেড়ে দিয়েছিল, কিন্তু নিজের কিলার ইনস্টিংক্টকে শান্ত করার জন্য সে প্রতি রাতে হান্টিং করতে যেত এবং পশু শিকার করত। এরকমই হঠাৎ একদিন কাথিরের কেবিনের সামনে কিছু ট্যুরিস্ট আসে, একটি ইয়াং ছেলে মেয়েদের গ্রুপ।
কিন্তু তারা ড্রাঙ্ক অবস্থায় ছিল এবং তারা কাথিরের সাথে অকারণে দুর্ব্যবহার করতে থাকে। তার থেকে গাঁজা চায়, তার গায়ে কোকের ক্যান ছুঁড়ে মারে ইত্যাদি। এবং এই সব কিছুই সোনু এবং মানু অর্থাৎ কাথিরের সন্তানদের সামনে হচ্ছিল। কাথির অত্যন্ত অপমানিত বোধ করে, কিন্তু তাদের সামনে সে কিছু করে না। সেই রাতে সে যখন হান্টিংয়ের জন্য বেরোচ্ছিল, সোনু জেদ করে যে সেও যাবে, কিন্তু কাথির তাকে ভুলিয়ে ভালিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। কিন্তু আমরা দেখি সোনু বাড়িতে গেলেও সে আবার চলে আসে এবং কাথিরের গাড়ির পিছনে লুকিয়ে লুকিয়ে উঠে পড়ে। এবার কাথির জঙ্গলে পৌঁছালে আমরা দেখি যে সে আগে থেকেই সেই ট্যুরিস্টদেরকে ধরে রেখেছিল এবং সে তাদেরকে সেই একইভাবে ছেড়ে দেয় এবং বলে যে এবার আমি তোমাদের শিকার করব। এবং সে এক এক করে তাদের হান্ট ডাউন করতে থাকে এবং তাদের মারতে থাকে। কিন্তু সোনু কিন্তু তার বাবার ট্রাকের পিছনে লুকিয়ে লুকিয়ে গেছিল এবং সে সব কিছুই দেখতে পেয়েছিল এবং সে ফোনে সেই সব রেকর্ডও করেছিল। তার বাবার এই ভয়ানক রূপ দেখে সে অত্যন্ত ভয় পেয়ে যায়। সবাইকে মারার পর যখন কাথির ফিরছিল, সে সোনুকেও দেখতে পায়। কাথির সোনুকে কিছু করে না, কিন্তু তাকে ভয় দেখায় এবং ভয় দেখিয়ে বলে যে এইসব কথা যেন বাড়িতে কেউ জানতে না পারে, তাহলে কিন্তু তোমার অবস্থাও ওই তাদের মতনই হবে। সোনু প্রথমে 2-1 দিন তার বাবার ভয় চুপ করে থাকলেও তারপর তার মাকেই সব কিছু বলে দেয়। এবার মাধুরী এইসব জানার পর প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং কাথিরকে বলে তাদের ছেড়ে দেওয়ার জন্য। সে বলে তুমি আমাদের যেতে দাও, আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব আর পুলিশকেও তোমার এই সমস্ত কার্যকলাপের ব্যাপারে কিছু বলবো না। কিন্তু কাথির তাতে রাজি হয় না। সে বলে যে আমি তো তোমাদের গায়ে কোনোদিন হাত তুলিনি, তোমাদের কিছু করিনি। কিন্তু মাধুরী তাও তার থেকে প্রচণ্ড ভয় পেতে থাকে। কাথির তখন তাদেরকে একটি শিকল দিয়ে বেঁধে রাখে। এরকমই চলছিল, কিন্তু মাধুরী বুদ্ধি করে যে এরকমভাবে বাঁধা থাকলে কিছুই করা যাবে না। তো সে তখন এমন অ্যাক্টিং করে যে না ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমি তোমার সাথেই থাকবো। ফলে কাথির তাকে মুক্ত করে দেয়। এবার মাধুরী একদিন তার ড্রিঙ্কসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে খাইয়ে দেয়। সে ঘুমিয়ে পড়লে সে বাচ্চাদের নিয়ে পালিয়ে যায়। বাড়ি থেকে পালিয়ে তারা নৌকায় উঠেছিল সেখান থেকে যাওয়ার জন্য। নৌকা নিয়ে মাধুরী কিছু দূর এগিয়েও যায়, কিন্তু হঠাৎ করে দেখে পিছন থেকে নৌকায় টান পড়ছে। আসলে কাথির ততক্ষণে সেখানে পৌঁছে গেছিল এবং সে সেই নৌকাটি দড়ি দিয়ে আবার পিছন দিকে টেনে নেয়। মাধুরী তাকে বলে আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাদের যেতে দাও, কিন্তু কাথির তা শোনে না। এই সময় তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। কাথির মাধুরীর গলা টিপে ধরে। মাকে বাঁচানোর জন্য সোনু তার বাবার হাত কামড়ে ধরে, কিন্তু এক ঝটকায় তাকে কাথির সরিয়ে দেয়। অন্যদিকে মাধুরীর সাথে কাথিরের হাতাহাতি হতে থাকে এবং তারই মধ্যে কাথিরের হাতের ছুরিটা মাধুরীর বুকে গেঁথে যায়। সেটা রিয়েলাইজ করতেই কাথিরের কিছুক্ষণ সময় লেগে যায়। যখন সে বোঝে সে কি করেছে, তার অনুতাপের সীমা থাকে না এবং মাধুরী সেইভাবেই জলে পড়ে যায়। এবং ততক্ষণে আমরা দেখি মানুও প্রচণ্ড চেঁচাতে এবং কাঁদতে শুরু করেছে। কাথির ঘুরে দেখে সে যে সোনুকে ধাক্কা মেরেছিল, সেই ধাক্কায় সোনুর বুকে একটি কাঠের টুকরো গেঁথে গেছে এবং সেও মারা গেছে। এবং এইভাবেই সোনু এবং তার মা কাথিরের হাতে মারা যায়। এবার বেঁচে আছে শুধু মানু। কাথির মানুর সাথে থাকতে শুরু করে। বলা ভালো যে জোর করে মানুকে তার কাছে রেখে দেয়। এবার প্রভু, সত্যা, গুনা আর সেই ডক্টর এই হিল এরিয়াতে আসে যেখানে কাথির থাকতো এবং এইখান থেকেই সত্যা পুরোপুরিভাবে সোনুর দ্বারা পসেসড হয়ে যায়। তার শরীর আরও খারাপ হতে শুরু করে, তার রক্ত বমি হয়, সে খাওয়া দাওয়া পুরোপুরি বন্ধ করে দেয়। এই সময় আমরা হঠাৎ দেখি কাথির এবং মানুকে। মানু রাতের বেলা হঠাৎ করে তার বাবাকে বলে যে আমার মনে হচ্ছে সোনু আমার ধারে কাছেই আছে এবং তার বাবা তাকে বলে যে ঠিকই, টুইনদের মধ্যে কিছু ইনস্টিংক্ট কাজ করে, যেটা আমরা অনেক গল্প বা সিনেমাতেই দেখে এসেছি যে যমজ ভাই বোনেরা অনেক সময় বুঝতে পারে যে তাদের অন্য ভাই বোনদের সাথে কি হচ্ছে বা অন্য ভাই বোনদের উপস্থিতি টের পায়। এবং এইরকম কোনো ঘটনা কি তোমাদের জানা আছে? তাহলে কিন্তু কমেন্টে আমাকে জানাতে একদম ভুলো না। তো কাথির মানুকে বলে যে তুমি যেমন বুঝতে পারছো তোমার ভাই হয়তো এখানে আছে, আমিও বুঝতে পারছি যে আমার টুইনও এখানে আছে। এর পরের দিন সকালে প্রভু এবং গুনা মানুর স্কুলে যায়। এখানে গুনা মানুর সাথে কথা বলতে যায়, কিন্তু মানু তাতে পালিয়ে যায়। পরে সত্যা তার কাছে যায় এবং তার সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলে। এবার সাইন ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা এটাই হচ্ছে যে মাধুরী যেহেতু বোবা ছিল, সে তো সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতো। এবার তার দুই ছেলে নিঃসন্দেহে মায়ের সাথেই ছোটবেলা থেকে মানুষ হয়েছে, সুতরাং মায়ের সাথে কনভারসেশন করার জন্য তারা দুজনে সাইন ল্যাঙ্গুয়েজ খুব ভালোভাবেই জানতো। সুতরাং তারা দুই ভাইও নিজেদের মধ্যে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারতো। কিন্তু সত্যার তো সেটা জানার কথা না।
কিন্তু সত্যার মধ্যে যে সোনুর আত্মা রয়েছে সে কিন্তু সেটা ভালো করেই জানে এবং সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলাতেই মানু বুঝতে পারে যে এটা আসলে তারই ভাই। এবং এই ঘটনার পরই কিন্তু সত্যার শরীর আরও খারাপ হয়ে যায় এবং এইখানে এসে প্রভু সিদ্ধান্ত নেয় যে এইবারে একটা এসপার ওসপার করতে হবে। সে রাতের বেলা একটা ছুরি নিয়ে সেই জঙ্গলে যায় এবং সেই জঙ্গলে গিয়ে তার সাথে মানুর দেখা হয়। এবার প্রভু যেহেতু কাথিরের টুইন্স ছিল তাই মানু খুব সহজেই তাকে চিনতে পারে যেহেতু তার বাবার টুইন্স, এবং সে প্রভুকে বলে যে তুমি কি ভাবছো আমার বাবা কি যেরকম সেরকম লোক, তাকে কি এতই সহজে মারা যাবে? এবং এই সব কথা বলতে বলতেই সেখানে কাথির চলে আসে। কাথির এত বছর পর তার ভাইকে দেখে খুবই সারপ্রাইজড হয় এবং অ্যামিউজড হয়। এখানে প্রভু বলে যে তুমি আমাদের ছেড়ে দাও, আমরা তোমাকে কিচ্ছু করতে চাই না, তুমি খালি মানুকে আমার সাথে দিয়ে দাও। তাতে কাথির বলে যে তুমি যাবে তো যাও, কিন্তু মানুকে তো তোমার সাথে দেওয়া যাবে না। এবং এরপরই তাদের মধ্যে মারপিট হাতাহাতি শুরু হয়ে যায়। কিন্তু প্রভু একটা সাদা সিধে নর্মাল লোক, সে কাথিরের মতো ছেলের সাথে কি করেই বা পারবে? ফলে প্রভু প্রচণ্ড মার খেতে থাকে এবং এমন একটা পর্যায়ে আসে যেখানে কাথির প্রায় প্রভুকে মেরেই ফেলেছিল এবং এমনকি কাথির বলেও যে আমি তোমাকে ছোটবেলা থেকেই সহ্য করতে পারতাম না। এবং ঠিক তখনই প্রভু তার ছুরিটা বার করে এবং কাথিরের পায়ে ঠুকিয়ে দেয়। ফলে কাথির একটু ডিসব্যালেন্সড হয়ে যায় এবং প্রভু সেই সময় পিক আপ করে নেয়, কিন্তু তারপরেও প্রভু কাথিরের সাথে পারছিল না। ঠিক তখনই কেউ পিছন থেকে তীর ছোড়ে কাথিরের পিঠে এবং সেটা আমরা দেখি সত্যা। অর্থাৎ সত্যা নিজে না হলেও সত্যার মধ্যে কিন্তু তখন সোনুর আত্মা ছিলই, সে তার বাবাকেই ঘায়েল করে। কিন্তু তারা দুজন মিলেও কিন্তু কাথিরকে আলটিমেটলি ঘায়েল করতে পারছিল না। তখনই মানু একটা কাজ করে, মানু হঠাৎ করে ক্লিফের ধারে যায় এবং সে বলে আমি কিন্তু পাহাড়ের ধার থেকে লাফ দেবো যদি তুমি কিছু করো। এবং তখনই কিন্তু কাথির সেই দিকে ছুটে যায় মানুকে ধরার জন্য, এবং সে যখনই খাদের ধারে যায় প্রভু সেখানে যায় এবং ছুটে গিয়ে তারা দুজনেই খাদে পড়ে যায় এবং আমরা ভাবি যে দুজনেই মারা গেছে। কিন্তু তার কিছুক্ষণ পরেই আমরা দেখি প্রভুকে, সে সেই খাদ বেয়ে উপরের দিকে উঠে আসে এবং তখনই সোনুর আত্মা কিন্তু সত্যার শরীর থেকে বেরিয়ে যায় এবং সত্যা পুরোপুরি ঠিক হয়ে যায়। কিন্তু প্রভু যে কিনা একটা সাধারণ লোক, সে যদি ওই খাদে পড়ে বেঁচে যায় তাহলে কাথির যে কিনা সারা জীবন এত স্ট্রাগল করেছে, একটা সিরিয়াল কিলারই প্রায় বলা যায়, সে কি করে খাদে পড়ে মারা গেল? এবং এই সেম সন্দেহটা মানুরও হয়। মানু তখন প্রভুকে বলে যে তুমি তোমার টুইন ইনস্টিংক্ট ইউজ করে বলো যে সে বেঁচে আছে না নেই। প্রভু চোখ বন্ধ করে এটা ফিল করার জন্যে যে তার টুইন্স কাথির বেঁচে আছে না নেই, এবং সঙ্গে সঙ্গে সে দপ করে চোখ খোলে এবং এখানেই আমাদের সিনেমা শেষ হয়ে যায়। বোঝা যায় না যে কাথির বেঁচে আছে না নেই। এবং এখানে আমি তোমাদের কয়েকটা থিওরি দিতে পারি। প্রথম থিওরি হচ্ছে যে হ্যাঁ, কাথির মারা গেছে ওই খাদ থেকে পড়ে, কিন্তু তাহলে প্রশ্ন হচ্ছে এটাই যে কি করে সে মারা যেতে পারে এবং প্রভু বেঁচে গেল? কারণ প্রভু তো ছিল একটা সাধারণ লোক, সেখানে কাথির এত স্ট্রং পাওয়ারফুল একটা অপোনেন্ট। দ্বিতীয়ত তাহলে সে চোখটা দপ করে খুললো কেন? সে যদি মারা গিয়ে থাকে তাহলে সে টুইন ইনস্টিংক্টে ফিলই করতে পারতো যে হ্যাঁ তার ভাইয়ের জীবিত নেই। দ্বিতীয় থিওরি হচ্ছে সে বেঁচে আছে এবং সে খাদ থেকে পড়ে গিয়ে মারা যায়নি, তাই জন্যেই কিন্তু প্রভু দপ করে চোখটা খুলেছিল, কারণ সে বুঝতে পেরেছিল তার ভাই এখনও বেঁচে আছে। এবং তৃতীয় আর একটা থিওরি যেটা একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, এটা হতে পারে যে যখন তারা দুজনে খাদ থেকে পড়ে গেছিল তখন কাথির মারা গেছে, কিন্তু তার আত্মাটা পজেস করে নিয়েছে প্রভুর দেহ, তাই জন্যই সে হঠাৎ দপ করে চোখ খুলেছিল। তো তোমাদের কি মনে হয় কত নম্বর থিওরিটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না। আরেকটা কথা, সাধু কিন্তু প্রথমে বলেছিল যে এই দুজনের মধ্যে যে কোনো একজনই বাঁচবে। এবার যখন প্রভু কাথিরকে মেরে দেয় এমনও হতে পারে যে তার মধ্যে সেই কিলার ইনস্টিংক্টটা জন্ম নেবে যেটা কাথিরের মধ্যে ছিল, অর্থাৎ সে এখন সিরিয়াল কিলারে পরিণত হবে, এটা হতেও পারে। সুতরাং এই সিনেমা আমাদের জন্য কিন্তু অনেক প্রশ্ন ছেড়ে যায়, যার উত্তরগুলো আমাদের নিজেদেরই ভেবে নিতে হবে বা খুঁজে নিতে হবে। তো তোমাদের কেমন লাগলো সেটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানিও। আর মুভি এক্সপ্লেন বাংলাতে কিন্তু আমি অনেক নতুন নতুন ইউনিক সিনেমা তোমাদের জন্য নিয়ে আসি, তাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সাবস্ক্রাইব করলে আমার খুব ভালো লাগবে।